তারা যদি একটা মাটির টুকরা দিয়ে ঢেলে দিত তা আমাদের সেখানে সমাধি হয়ে যেত। আমরা আতঙ্কিত ছিলাম যে মানুষগুলো খেপে যায় কিনা, কিন্তু একটা মানুষও টু শব্দ করলো না। নাম বলে বলে এক পর্যায়ে ধর্ম বানিয়ে ফেলছে। ওই সেই যে আমরা যেমন কোরবানি করি, প্রাচীন গ্রিক আমলে ও দেব দেবীদেরকে খুশি করার জন্য এই বেদিতে এক সময় মানুষ কোরবানি করত। আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বিশিষ্ট সমাজসেবক শিক্ষানুরাগী আলুজামান ইসলাম ফাউন্ডেশন ও কাটাগারের প্রতিষ্ঠাতা সভাপতি উপদেষ্টা সাহেব জনাব আলুজামান ভূঁইয়া। আজকের অনুষ্ঠানের উদ্বোধক বিশিষ্ট শিক্ষাবিদ, টাঙ্গাইলের অন্যতম মডেল মেজর জেনারেল মাহমুদুল হাসান আদর্শ কলেজের সুযোগ্য অধ্যক্ষ জনাব আমিরুল ইসলাম উজ্জ্বল। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছে টাঙ্গাইল জজ কোর্টের বিজ্ঞ আইনজীবী অ্যাডভোকেট বার সমিতির ভাইস প্রেসিডেন্ট সভাপতি বিবি টাঙ্গাইল জনাব অ্যাডভোকেট মোবারক হোসেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত রয়েছে বিশিষ্ট কবি আবৃত্তি শিল্পী সাইদা খান কস্তা। সেই সাথে উপস্থিত হয়েছে কবি বুলবুল আহমেদ, সভায় অধ্যাপক এবং নির্বাহী সম্পাদক সভায় সাহিত্য কণ্ঠ জনাব বুলবুল আহমেদ। আমি মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি আজকে জাতির এই অনুষ্ঠান জাতীয় বাঙালি গ্রন্থের রচয়িতা, একজন স্কুল শিক্ষক, একজন কবি রনি খান, তাকে আসন মঞ্চে আসন গ্রহণ করে অতিথিবৃন্দ। সেই সাথে আমাদের মাঝে উপস্থিত হয়েছে টাঙ্গাইল পিটিআই ইন্সট্রাক্টর জনাব আশরাফুল ইসলাম, সরকারি কলেজের প্রভাষক। সেই সাথে আমাদের রনি খাতুন আবার হাজবেন্ড আছে আব্দুর রশিদ, তার ছেলে আছে নাবি এবং সাহিত্যিক সদস্যবৃন্দ, সাংবাদিক ইসলামদার। সেই সাথে অ্যাডভোকেট আহমিনা আক্তার আছে টাঙ্গাইল নাইবুল বাসা জজ কোর্টের আইনজীবী, কবি রুলান খান, সাহিত্যিক সদস্য কবি কাশেম আব্দুল আবুল কাশেম এবং গণপূর্ত অধিদপ্তরের কর্মকর্তা বিশিষ্ট টাঙ্গাইল ক্রীড়া সংগঠক জনাব আনিসুজ্জামান আনিস ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছে। সেই সাথে সাহিত্য সঙ্গীত বিভাগের কাজবদ্ধ কর্মকার, তার ছেলে মেয়েদের উপস্থিত। এছাড়া আমাদের পত্রিকা সাপ্তাহিক পত্রিকার সম্পাদক, প্রতিষ্ঠাতা সম্পাদক, প্রকাশক নামের খাওয়া। তো আপনাদেরও অভিনন্দন জানাই মৌখিকভাবে চারিদিকের পক্ষ থেকে। আমি আন্তরিকভাবে দুঃখিত, আসলে যথেষ্ট আইন করতে পারিনি। অতিথিবৃন্দ আমাদের মাঝে উপস্থিত হয়েছে, বিভিন্ন কারণে হয়তো আমরা যথেষ্ট অনুষ্ঠান শুরু করতে পারি। তো ধন্যবাদ সবাইকে। এবারে অতিথিবৃন্দের মাঝে ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর করবো। তারপর বসি রাজার আসনে আজকে অনুষ্ঠানের প্রধান অতিথি তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন টাঙ্গাইল জজ কোর্টের অ্যাডভোকেট তাহমিনা। প্রধান অতিথিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছে অ্যাডভোকেট তাহমিনা। প্রধান অতিথি বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মোহাম্মদ খলিল বর্মা, প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ মোহাম্মদ খলিল, তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন আসমা খান। সাহিত্যিক প্রশাসন বিভাগের কর্মকর্তা আসমা খান আজকে অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব একজন ভূঁইয়াকে শুভেচ্ছা জানাচ্ছেন। আজকে অনুষ্ঠানের উদ্বোধক হিসাবে যিনি আমাদের মাঝে যথাসময় উপস্থিত হয়েছে, আমাদের খুব কাছে আমাদের বড় ভাই টাঙ্গাইল অন্যতম মডেল
মেজর জেনারেল মাহমুদুল হাসান আদর্শ কলেজের সুযোগ্য অধ্যক্ষ, দক্ষ প্রশাসক, যার আমরা খুঁজে পাই তারুণ্যের ছোঁয়া। তার কাজকর্মে যে কোনো কাজে তিনি বেশ উৎসাহ, অনেক তার কাজ থেকে আমরা অনেক উৎসাহিত হই। যারা আমার আমির ইসলাম পরিচয়, তাকে শুভেচ্ছা জানাচ্ছেন সাহিত্যে আদর সদস্য আসেন। আজকে অনুষ্ঠানের উদ্বোধক মেজর জেনারেল মাহমুদুল হাসান আদর্শ কলেজের সুযোগ্য অধ্যক্ষ, দক্ষ প্রশাসক জনাব আমির ইসলাম পরিচয় সাহেবকে শুভেচ্ছা জানাচ্ছেন। আজকে অনুষ্ঠানের বিশেষ অতিথি টাঙ্গাইল যশোরের বিজ্ঞ আইনজীবী, সহকারী পিবি এবং অ্যাডভোকেট বার সমিতির সহসভাপতি, তাকে শুভেচ্ছা জানাচ্ছি রিমি সামিতির বরিষ্ঠ সদস্য রিমি। আজকে অনুষ্ঠানের বিশেষ অতিথি টাঙ্গাইল যশোরের অ্যাডভোকেট জনাব অ্যাডভোকেট গোলাম হোসেন। অ্যাডভোকেট গোলাম হোসেনকে শুভেচ্ছা জানাচ্ছে রিমি আলিয়া রিমি। সামিতির শ্রমিক বিভাগের সদস্য সিথি শুভেচ্ছা জানাচ্ছে আজকে অনুষ্ঠানের বিশেষ অতিথি, সহকারী অধ্যাপক, কবি এবং নির্বাহী সম্পাদক সবাই সাহিত্য ভাষা যারা বুলবুল আহমেদকে, কবি বুলবুল আহমেদকে শুভেচ্ছা জানাচ্ছে শিল্পী, সঙ্গীত শিল্পী শিল্পী শুভেচ্ছা জানাচ্ছে। সেই সাথে আজকে অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে আছে বিশিষ্ট কবি আবৃত্তি শিল্পী জনাব সাইদা খান বর্ষা, তাকে শুভেচ্ছা জানাচ্ছেন বিদ্যাপীঠ সরকারি কলেজের প্রভাষক নাসরিন আক্তার। আজকের অনুষ্ঠানে জাতি ঘিরে অনুষ্ঠান একটি বই প্রকাশনা জাগো বাংলা কবি অনিক, তাকে শুভেচ্ছা জানাচ্ছেন তারিখ বিরাট ইনস্ট্রাক্টর টাঙ্গাইল পিটিআই সুযোগ ইনস্ট্রাক্টর জনাব মোহাম্মদ আশরাফুল আলম, তাকে শুভেচ্ছা জানাচ্ছেন জনাব আশরাফুল আলম টাঙ্গাইল পিটিআই ইনস্ট্রাক্টর। টাঙ্গাইল পিটিআই ইনস্ট্রাক্টর জনাব মোহাম্মদ আশরাফুল আলম কবি অনিক খাতুনকে শুভেচ্ছা জানাচ্ছে। সেই সাথে আমরা কিছু কবিকে উৎসাহিত করার জন্য তাদের সম্মান করেছি। আমরা একজন কবি দিয়েছি মানুষ শিবালিন্দ্র ঢাকায় চাকরি করেন, পাশাপাশি সাহিত্যে দীর্ঘদিন যাবৎ উনি সদস্য পদ অলঙ্কৃত করেছেন। সাহিত্যে একাধিক কাশ্মীর লেখা দিয়ে থাকেন রেগুলার এবং সাপ্তাহিক পত্রিকাতে তার লেখা প্রকাশিত হয়। কিছুক্ষণ আগে আমাদের নাম উপস্থিত হয়েছে আব্দুল আল মোয়া, তাকে শুভেচ্ছা জানা হচ্ছেন প্রধান অতিথি। আব্দুল আল মোয়া মানসিক আগত একজন কবি এবং প্রাবন্ধিক, তাকে শুভেচ্ছা জানাচ্ছেন আজকে অনুষ্ঠানের প্রধান অতিথি প্রফেসর মোহাম্মদ কবির রহমান। সেই সাথে আমরা একজন সাংবাদিক পেয়েছি, মফস্বলের সাংবাদিক হিসাবে তার বিশাল ভূমিকা রয়েছে জনাব মাসুদুর রহমান বিল, ঢাকা থেকে উনি আসছেন। অতিথিবৃন্দ তাকে শুভেচ্ছা জানাচ্ছেন। বাংলাদেশ সমাচারের জেলা প্রতিনিধি, জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জনাব মাসুদুর রহমান মিলন। সেই সাথে আমি অনুরোধ করছি টাঙ্গাইল পিটিআই ইনস্ট্রাক্টর জনাব আশরাফুল আলম, তাকে শুভেচ্ছা প্রদান করছেন। জনাব আশরাফুল আলমকে শুভেচ্ছা জানাচ্ছেন অতিথিবৃন্দ। আলোচনার শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করছেন আলহাজ মোহাম্মদ টুল্লু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির
আরেকটা বিষয় উল্লেখ না করলে আমি সমাপ্ত করব। আজকে কবি লেখালেখির জগতে তার বিশাল ভূমিকা রয়েছে। যিনি চাকরি ত্যাগ করেছেন তার লেখালেখি বা তার শিক্ষকের জন্য, সন্তানের জন্য, তার স্বামী মোহাম্মদ হারুন রশিদ। একটু তার করতে হবে তার উদ্দেশ্যে। একজন স্বামীর সাফল্যের পিছনে যেমন স্ত্রীর অবদান থাকে, তেমনি একজন স্ত্রীর সাফল্যের পিছনে স্বামীরও যথেষ্ট অবদান থাকে। যিনি গ্রাউন্ড ব্যাংকে চাকরি করছেন, গ্রাউন্ড ব্যাংকে চাকরি বাদ দিয়েছেন, তার এই গ্রাউন্ডকে সহযোগী করে তার লেখালেখি শিক্ষক তার পিছনে তার যথেষ্ট অবদান করেছে। তিনি ইচ্ছা করে আমার বাড়ি আমার চাকরি বাদ দিতে পারে, কিন্তু তা করে না, নিজেই ত্যাগ করেছে। এরকমই হোক আমাদের পারিবারিক সাথে বন্ধন, পরিবারের মধ্যে, সমাজের মধ্যে, দেশ ও জাতির মধ্যে। ধন্যবাদ। এবার আমরা আজকে জাগো বাঙালি গ্রন্থে মরণ মোচনের পর্বে চলে যাব। আমি অনুরোধ করবো এবং নাবিক আমাদের অনেক আবার ছেলে আছে, অতিথিবৃন্দ হাতে একটু করে বই দেওয়ার জন্য, এবং হারুন ভাই আপনি দিতে পারেন। নাবিক পাশে নাবিকের উদ্দেশ্যে করে দিলে হবে একমাত্র মুখ্য সংখ্যা লেখালেখি থাকো হবে বই প্রদানের সাথে সাথে বই প্রদান করছে আমাদের নবী খামের আবার সন্তান জাগো বাগান। এখানে যেহেতু আপনি ব্লক কাজ করে, আমি অনুরোধ করবো প্রধানমন্ত্রী হাতে দর্শন এবং মোচন করবেন প্রধানমন্ত্রী। এছাড়া মোচন করে বই তুলে দিচ্ছেন কবি অনেক এবং মরণ মোচনের জন্য অতিথিবৃন্দকে, এবং সেই সাথে আমরা বইটা একটু বুকের মাঝে ধারণ করি, কবিকে ধারণ করি আমরা। কবির পরিশ্রম সাধনা যেন সার্থক হয়, সাফল্য লাভ করে, কবি যেন লিখতে পারে, উৎসাহিত হয়, আমাদের অনুপ্রাণিত হয়। আপনাদের এই ভালোবাসা, সিক্ত ভালোবাসা, এই ভালোবাসায় কবিকে আরো এগিয়ে নিয়ে যাবে দেশ ও জাতির কল্যাণে। এই ছিল জাগো বাঙালি গ্রন্থের মরণ মোচনের গুরুত্ব। ধন্যবাদ। আমি আজকের এই অনুষ্ঠানে সংগঠিত কবি নবী খাতুন, তার কাছে আমি সংক্ষিপ্ত আকারে অনুভূতি একবার অনুরোধ করছি। এই পর্বে সংক্ষিপ্ত আকারে বক্তব্য প্রদানের জন্য অনুরোধ করছি টাঙ্গাইল ইংলিশ ছাত্র জনাব মোহাম্মদ আশরাফুল আলম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে জাগো বাঙালি এবং বিভিন্ন জায়গা থেকে আগত সম্মানিত সুদীজন এবং আমাদের সম্মানিত সদস্যবৃন্দ সবাইকে স্বাগত জানাচ্ছি এবং আমাকে সুযোগ বিশেষভাবে কৃতজ্ঞতা করছি। সাহিত্য সামাজিক জানি এবং সাহিত্য একজন আমি খুবই আনন্দিত কারণ আমাদের প্রাথমিক শিক্ষা পরিবারের একজন সম্মানিত সদস্য এবং উনি ওনার মেধা প্রজ্ঞা দিয়ে, সৃজনশীলতা দিয়ে উনি সমাজের বিভিন্ন অরাজকতা, শৃঙ্খলা, বিভিন্ন কুপ্রথা, কুসংস্কার এই বিষয়গুলোর বিরুদ্ধে লিখছেন। বাংলাদেশের বিশেষ করে আমাদের প্রাথমিক শিক্ষার উন্নয়নে আরও বেশি বেশি অবদান রাখবেন এবং দেশীয় গণ্ডি পেরিয়ে আবার আন্তর্জাতিক পরিমণ্ডলে উনি অবগাহন করবেন এবং আমাদের ডিপার্টমেন্টে এটা যথেষ্ট সুযোগ আছে। তো আবারও আপনাদের প্রতি কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি এবং আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। আর সবাইকে দাওয়াত দিচ্ছি আমাদের কর্মস্থল প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট পিটিআই। আমি এখানে আসছি 3 বছর হলো। আমি নাটোরে ছিলাম, বিসিএস 33rd নন ক্যাডারের একজন আমি কর্মকর্তা। তো সবার প্রতি অনেক শুভকামনা থাকলো। আবারও কৃতজ্ঞতা ধন্যবাদ প্রকাশ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। অত্যন্ত গঠনমূলক বক্তব্য রাখলেন। তো দুঃখিত, ধারাবাহিকতা বিঘ্ন ঘটায় আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছি। এবারে আমি খুঁজছিলাম আসলে আগে আমি খেয়াল করতে পারছি না। এবারে গীতা পাঠ করছেন কবি নিরঞ্জন ভৌমিক। ধন্যবাদ সবাইকে আমাকে এই গীতা পাঠের সুযোগ করে দেওয়ার জন্য। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ।
যদ্যদা চরতি শ্রেষ্ঠত্ব তদ্দেবেতর জন সহজত প্রমাণং কুরুতে লোকস্তদ্বনুবর্ততে। শ্রেষ্ঠজন যাহা যাহা করেন সাধারণজন সেই কর্ম করিয়া থাকেন। শ্রেষ্ঠজন যাহা বলিয়া স্থির করেন সাধারণজন তাহাই মানিয়া চলেন। গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্তা প্রতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা তিসন্ধা ভক্তি গেহিনী অর্ধমাত্রা সীতানন্দা ভবন্তি ভান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দা তথাত্তগেন মঞ্জুরি ইত্যানি জবনিষ্ঠং মানস জ্ঞান সিদ্ধিং লবনিত্যং তদান্তে পরমাং পদম। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। অং যৎখরং পরিভষ্টং মাত্রাহীনং চ যদ্ভবেৎ তৎসর্বং পুণ্যং ভবতু তৎপ্রসাদাৎ জনার্দনম। ধন্যবাদ সবাইকে। এবার আজকে আলোচনা অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করবেন। আজকে এই অনুষ্ঠানের উদ্বোধক মহোদয় মেজর জেনারেল মাহমুদুল হাসান আদর্শ কলেজের সুযোগ অধ্যক্ষ বিশিষ্ট শিক্ষাবিদ দক্ষ প্রশাসক জনাব মোহাম্মদ আমিরুল ইসলাম উজ্জ্বল। বিসমিল্লাহির রহমানির রহিম। রনি খাতুন রচিত জাগো বাঙালি কবিতা গ্রন্থের প্রকাশনা, কবিতা পাঠ ও সংবর্ধনা 2025 অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ খায়রুজ্জামান ভূঁইয়া, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খায়রুজ্জামান স্মৃতি সেবা ফাউন্ডেশন পাঠাগার, সম্মানিত প্রধান অতিথি প্রফেসর মোহাম্মদ খলিলুর রহমান, অধ্যক্ষ কুমুদিনী সরকারি কলেজ টাঙ্গাইল, প্রধান বক্তা জনাব আবুল কালাম মোস্তফা লাবু, সভাপতি টাঙ্গাইল জেলা ব্যবসায়ী ঐক্য জোট টাঙ্গাইল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন অ্যাডভোকেট মোহাম্মদ মোবারক হোসেন, সহকারী পিপি জাজ কোর্ট ও ভাইস প্রেসিডেন্ট অ্যাডভোকেট বার সমিতি টাঙ্গাইল। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত আছেন জনাব শাহিদা খান বর্ষা, কবি ও লেখক শিল্পী। আর উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসেবে জনাব বুলবুল আহমেদ, কলেজ শিক্ষক ও নির্বাহী সম্পাদক সময়ের সাহিত্য কণ্ঠ। উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসেবে মোহাম্মদ নজরুল ইসলাম, জাতীয় পুরস্কারপ্রাপ্ত ও প্রধান শিক্ষক, কুষ্টিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কালীহাতি। আর অতি অবশ্যই রনি খাতুন, যার লেখা আজ গ্রন্থাকারে উন্মোচিত হলো। আমার সামনে উপবিষ্ট সম্মানিত সুধী সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি একজন সাহিত্যের ছাত্র। আমি ইংরেজি সাহিত্যে পড়ালেখা করেছি। আসলে সাহিত্যের বাইরে কিছুই নাই। হয় একজন লেখে অথবা লেখার উপজীব্য বা বিষয় হয়ে দাঁড়ায়। যে কোনোদিন সাহিত্য সম্পর্কে কিছুই জানে না, তাকে নিয়েও সাহিত্য রচিত হয়। এই যে সাহিত্য জিনিসটা কি? সাহিত্য সমাজের দর্পণ। দর্পণ মানে আয়না। সমাজে যা কিছু ঘটে তাই সাহিত্যে স্থান পায়। একটা দেশকে জানতে গেলে ওই দেশের সাহিত্য জানলে, সাহিত্য পড়লে বোঝা যায় দেশটা কেমন। কারণ সাহিত্য সংস্কৃতির অংশ। সাহিত্যে বিভিন্ন ধারা থাকে। আর ওই যে বলছিলাম যে সমাজের দর্পণ, যেমন দর্পণ বা আয়নার সামনে যদি আমি দাঁড়াই, আমি যেমন এখন ক্যাপ মাথায় দিয়ে আছি, আমাকে ক্যাপ মাথায় দেখাবে। আমি তো হাসি অবস্থাতে, মোট কথা আমি যেমন করব আয়নার সামনে আয়না আমাকে ঠিক তাই দেখাবে। তাই এই সাহিত্যে সমাজে যা কিছু ঘটে, সমাজবদ্ধ মানুষের সুখ দুঃখ, ব্যথা বেদনা, আনন্দ পাওয়ার আনন্দ, না পাওয়ার বেদনা, ভালোবাসা ইত্যাদি, তারপর সেই নানান কিছু, মোট কথা মানুষের যে অনুভূতি, ভালো মন্দ যেমনই, তার জীবন যেভাবেই হোক সব কিছুই সাহিত্যে স্থান পায়। লেখকের মন যা কিছু ছুঁয়ে যায়, লেখক তাই লেখে। এবং সেই হতে পারে সেটা উপন্যাস আকারে, হতে পারে গল্প আকারে, হতে পারে নাটক আকারে, হতে পারে কবিতা আকারে।
যে কবিতাও আমার আছে অনেক আকারে, অনেক প্রকারের। উপন্যাস যেমন অনেক প্রকারের আছে, কবিতা, তারপরে নাটক, তারপর এই কবিতাও অনেক প্রকারের আছে, গদ্য কবিতা, আবার পদ্য কবিতা, এই নানান প্রকারের, এগুলো অসংখ্য প্রকারের আছে। এই যত প্রকারই হোক সবকিছুই সাহিত্যেরই নানান দিক বা সাহিত্যের নানান রূপ। সাহিত্য itself, literature itself cannot be found and in any place in any form. সাহিত্য বলতে তা আসলে এই সাহিত্য রূপে কিছু পাওয়া যাবে না। এই যে যতগুলা বললাম, কবিতা, নাটক, উপন্যাস, এই সবকিছু সমন্বিত রূপই হলো সাহিত্য। আর এগুলো রচনার দায়িত্ব নেয় এমন কিছু লোক, মানে নিজের খেয়ে বনের মোস্তারাবান মানসিকতা যাদের থাকে, তারাই এই সাহিত্য রচনা করে থাকে। সাহিত্যিকরা বড় অসহায়। আমি সাহিত্যের ছাত্র হিসেবেই এই কথাগুলো বলছি। পৃথিবীর সব জায়গায় এরা মরণোত্তর সম্মান পেয়েছেন বেশিরভাগ ক্ষেত্রেই। বেঁচে থাকতে এই লেখকদের দেখলে মানুষ বিরক্ত হয়। আমি নিজেও কিছুদিন লেখালেখি করেছি, এখনো মাঝে মাঝে সুযোগ পেলে লেখি, বাংলা, ইংরেজিতে। আমি কেউ পড়ুক সে আশায় নয়, আমার লেখা কেউ পড়ুক সেই উদ্দেশ্যে লিখি না, আমার ইচ্ছে হয় তাই লিখি। কেউ পড়লেও লিখি, না পড়লেও লিখি। সেই কবি নজরুলের কথার মতোই যে আমি কবি, আমার স্বভাব পাখির মতো গান করার, কারোর ভালো লাগিলেও গাহি, না লাগিলেও গাহি। এই ডাল থেকে তাড়িয়ে দিলে ওই ডালে গিয়ে বসি, আবার গান ধরি, কাহারও ভালো লাগিলেও গাহি, না লাগিলেও গাহি। এমনও কবি আছে যার কবিতা কেউ পড়ে নাই, কিন্তু সময়ের সাক্ষী। এই যে লেখা, এগুলো সময়ের বিচারে এক সময়, আজ হয়তো একজন কবি বা লেখক বা লেখিকা স্বীকৃতি পাচ্ছেন না, কিন্তু গবেষণার কাজে সময়ের পরিক্রমায় 500 বছর, 100 বছর, 200 বছর অথবা 1000 বছর পর এই লেখাই হবে কারোর পিএইচডি করার কোনো বিষয়, থিসিসের কোনো বিষয়বস্তু হতে পারে। যেমন আমি ইংরেজি সাহিত্যের একজন ছাত্র হিসেবে বলছি যে আমরা যে ওল্ড ইংলিশ লিটারেচার পড়েছি, এখানে অনেক কবিতা আছে যে ওখানে লেখকের নাম নাই, লেখকের নাম নাই, মানে সংরক্ষণ করা হয় না ওইভাবে, কিন্তু লেখা আছে। যেমন দ্য ওয়ান্ডারার নামে একটা কবিতা আছে, দ্য ওয়ান্ডারার, ইতস্তত ভ্রমণকারী। সেই কোন কালে লেখা, ওল্ড ইংলিশ, কিন্তু সেই লেখকের নাম নাই, নাম খুঁজে পাওয়া যায় না। হ্যাঁ, আননেমড রাইটার, এরকম নেমলেস, এরকমভাবে আমরা সেগুলো লিখেছি, ওগুলো পড়েছি, কিন্তু কবিতার নাম আছে কি, দ্য ওয়ান্ডারার, ইতস্তত ভ্রমণকারী। তাহলে কোন এক সময়, তাহলে ওই কবিতাটার একটু বিষয়বস্তুটা একটু বলি। ওয়ান্ডারার, ইতস্তত ভ্রমণকারী, যেমন বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটের সাথে মিল আছে, এই জন্য বলতে আমার একটু, আপনাদের ধৈর্যচ্যুতি না ঘটলে আমি বলবো। এটা ওয়ান্ডারার, এই যে আবার কবিতা, যে কবিতা আবার থাকে যে উইথ প্লট, উইদাউট প্লট। কবিতা প্লট কি? প্লট হলো দ্য বেসমেন্ট, দ্য বেস অফ স্টোরি। প্লট ইজ অন হুইচ দ্য স্টোরি ইজ বেসড। একটা গল্প যার উপরে ভিত্তি করে রচিত হয় তাকে প্লট বলা হয়। তো কবিতাও আছে উইথ প্লট, উইদাউট প্লট, গল্পযুক্ত, গল্প মুক্ত। কবিতা দেখবেন যে একটা চমৎকার একটা গল্প আছে পুরো শুরু থেকে শেষ পর্যন্ত। আবার কিছু কবিতা আছে এর গল্প নাই, শুধু প্রকৃতির কথা, এই যেমন পাতা, জল পড়ে, পাতা নড়ে, এটা হয়, ওটা হয়, এটা, এই নানান কিছু আছে। একজন লেখক যা খুশি লিখলো, তার কাব্যিক মন যা সায় দেয় সে তাই লেখে, এতে বিশেষ কোনো গল্প নেই। কিন্তু যে ওয়ান্ডারার কবিতাটার কথা বললাম, এটা গল্প আছে। ওয়ান্ডারার, ইতস্তত ভ্রমণকারী। কোনো এক সময় দেখা যেত যে বিভিন্ন এলাকায় বিভিন্ন গোষ্ঠী, বিভিন্ন রাজবংশ শাসন করত, আবার তাদের মধ্যে মাঝে মাঝে মারামারি হতো এই রাজকার্য নিয়ে। এক বংশ আর এক বংশকে পরাস্ত করে ক্ষমতা কেড়ে নিত, কেড়ে নিয়ে তারা আবার দেখা যেত তারা রাজকার্য, শাসন কার্য চালাত। কিন্তু যারা পরাস্ত হতো, যারা পরাজিত হতো, তাদের ভাগ্যে কি জুটত? তাদের ভাগ্যে জুটত হয় তাদের হত্যা করা হতো, অথবা তাদেরকে
নিয়ে কিছু ওর জব, এই ধরুন এই থালা বাসন মাজানো, পা টেপানো, বা কৃষিকাজ করানো, বা গরু ছাগলকে ঘাস খাওয়ানো, মানে ওর জব, চাকর বাকরের কাজ তাদেরকে করানো হতো। তারা কিন্তু কেউ কেউ মন্ত্রী, কেউ কেউ প্রেসিডেন্ট, কেউ কেউ প্রধানমন্ত্রী, এরকম কেউ কেউ এমপি, মানে ওই সময়ের যে নাম ছিল আর কি। তারা আটক হলে দেখা যেত একজন প্রেসিডেন্টকে দিয়ে, একজন প্রধানমন্ত্রীকে দিয়ে, একজন এমপি কে দিয়ে বাসন কুসন বাজাইতো, অথবা ওয়াশরুম পরিষ্কার করাতো, অথবা ঝাড়ু দেওয়াতো, এই সব কাজ করাতো। তাহলে এই ওয়ান্ডারার অর্থাৎ ইতস্তত ভ্রমণকারী, তার সরব মানে সে ইজ্জত বাঁচানোর দায়ে সে তার এলাকা থেকে পালিয়ে গেছে। যেমন আমাদের দেশের রাজনীতিবিদেরা যারা ইতিপূর্বে ক্ষমতায় ছিলেন, তারা দেশ ছেড়ে পালিয়েছেন, হয় জীবন রক্ষার জন্য, না অসম্মানের ভয়ে, তাই নয় কি? তেমনি এই যে ওয়ান্ডারার, সেই যার লেখকের নাম বলতে পারছি না, মানে জানা যায় না, ইতিহাস, হিস্ট্রি ক্যানট টেল দ্য রাইটার অর দ্য পয়েট অফ দ্যাট পয়েম, বলতে পারে না। কিন্তু ওই যে দেখছেন মিলে গেছে কিভাবে। সেই ওয়ান্ডারার ইতস্তত ভ্রমণ করছে নানান জায়গায়, তাকে জিজ্ঞেস করছে, কে রে ভাই তোমার বাড়ি কই, তোমাকে তো চিনি না, এই তোমার বাড়ি কোথায়, অমুক এলাকায়, এখানে কেন? সে তার এই কষ্টের কথাগুলো বলছে। দেখুন, আমার যে রাজবংশে আমি একজন মন্ত্রী ছিলাম, আমার এরকম, আমাদের বংশ এরকম পরাস্ত হয়েছে, কাউকে হত্যা করা হয়েছে, কাউকে এরকম খারাপ কিছু কাজ, ওর জব, যেগুলো চাকর বাকরের কাজ করানো হচ্ছে, কিন্তু আমার তো ছিলাম মন্ত্রী, আমাকে দিয়ে এরকম কাজ করানো হবে। সেই ভয়ে যাদেরকে আমি শাসন করেছি, তারাই আজ আমাকে ধরে নিয়ে আমাকে দিয়ে এরকম খারাপ কাজ করাবে, বিধায় এই ভয়ে নিজের ইজ্জত বাঁচানোর জন্য আমার এলাকা ত্যাগ করেছি। তাই সে ওয়ান্ডারার। দেখুন, সেই এত আগের লেখা, যে লেখকের নামই উদ্ধার করা যায় না, অর্থাৎ ওই কবিকে গুরুত্ব দেওয়া হয় নাই, লেখাটা হয়তো কোথাও অলক্ষ্যে থেকে গেছে, কিন্তু লেখককে গুরুত্ব দেওয়া হয় না। যুগে যুগে এই অবস্থায় হয়েছে, লেখকদের গুরুত্ব দেওয়া হয় না। ফল খায়, ফলের গাছকে পছন্দ হয় না। গানটা গায়, কিন্তু গানের যে গীতিকার, সে গীতিকারের নাম জানে না, অথবা ভুল করে বলে অমকের লেখা, বা নিজের নামই চালিয়ে দিল। এভাবে লেখকরা অসম্মানিত হয়। জন মিল্টন মৃত্যুর আগ পর্যন্ত 12 বছর অন্ধ হয়ে, অন্ধত্ব বরণ করে এই অন্ধ জীবন যাপন করেছেন তার মেয়ের বাড়িতে। কেন? যথেষ্ট অর্থ তার ছিল না, যার ফলে, আপনাদের কি খারাপ লাগছে? আচ্ছা, যথেষ্ট অর্থ না থাকায় সেই জন মিল্টন তার মেয়ের বাড়িতে থাকতো, ওইখানে জীবন কাটিয়ে দিয়েছে। অনেকের মানে মোটা দাগে, মানে যদি হিসাব করা যায়, রবীন্দ্রনাথ ঠাকুর সে তো ছিলেন জমিদারের ছেলে, নিজেই জমিদার, তার বই বিক্রি করে ভাত চাল ডাল কেনা লাগে নাই, তাহলে তার পয়সা থাক বা না থাক ধরা যায় নাই। কবি নজরুলের কথা জানেন, যে উনি তার ছেলে মারা যাবার পর তার সৎকার বা দাফন কাফন করার টাকা পর্যন্ত ছিল না, পরে অন্যের কাছ থেকে ধার করে টাকা নিয়ে, টাকা তুলে পরে ওই দাফন কাফন করতে হয়েছে। অথচ তার লেখা, তার এর উপর পিএইচডি ডিগ্রি করা হচ্ছে। উইলিয়াম শেক্সপিয়ার খুব চালাক লোক ছিলেন, উনি লন্ডনে বাড়ি কিনেছিলেন, যদিও তার কোনো সার্টিফিকেট নেই। আর একটা কথা মনে রাখবেন, পৃথিবীতে যারা সার্টিফিকেট দিয়ে গেছেন তার বেশিরভাগেরই কোনো সার্টিফিকেট নেই। উইলিয়াম শেক্সপিয়ারের কোনো সার্টিফিকেট নেই, এসএসসি পাসও করেন নাই। উনি চালাক ছিলেন, এমন ভাবে লিখেছেন, ওই বই বিক্রি করে তার লন্ডনে বাড়ি কিনেছেন, যদিও তার বাড়ি, নিজের বাড়ি ছিল হলো গ্রামে, ওয়ার্কশায়ার, সেই অ্যাবন নামক স্ট্র্যাটফোর্ড গ্রাম, অ্যাবন নদীর তীরে, কিন্তু বাড়ি কিনেছিলেন। আমাদের দেশের হুমায়ুন আহমেদ উপন্যাসিক, উনি কিন্তু ধনী হয়েছিলেন লিখে। এবং এই যে ভারতের পশ্চিমবঙ্গের সুনীল গঙ্গোপাধ্যায়, এরা বই লিখে অনেক টাকা পেয়েছেন। তা আর বেশি লেখককে দেখা যায় না বই লিখে কোনো এর উপরে তারা কোনো জীবিকা হিসেবে নিতে পারেন নাই, না খেয়ে মারা গেছেন অনেকে। এই দুর্ভাগ্য। কবিকে দেখলে মানুষ বিরক্ত হয়, এই তো কবি কি জানি কবিতাই শোনাবে, মনে হয় নতুন কি লিখেছে। এই যে আপনার জন কিটসের নাম শুনেছেন, এর চিকিৎসা করার টাকা ছিল না। পৃথিবীতে সবচেয়ে দুঃখী কবি জন কিটস,
তার টিউবারকিউলোসিস, ওই যে ক্ষয় রোগ, কনজামশন রোগ, ওই সময় রোগের চিকিৎসাও ছিল না, যক্ষা হলেই রক্ষা ছিল না, তাই মারা গেছে। আমি বলতে চাইছি যে একেবারে আনপ্রফিটেবল জব, যাতে কোনো লাভ নেই দৃশ্যত, তারপরও যারা নিজের খেয়ে বনের মোষ তারায়, তারাই হল লেখক। আজকে এই যে বইটা, এটা পাবলিশ করতে, এই যে এখানে অনেকগুলো কবিতা আছে, তার মধ্যে জাগো বাঙালি কবিতাটাও আছে। এই যে ম্যাডাম রনি খাতুন যে লিখেছেন, তার প্রাইমারি ছাত্রদেরকে পড়ানো বড় কঠিন। এদের পড়ানো ক্ষেত্র বিশেষে পশুকে নিয়ন্ত্রণ করা যায়, কিন্তু প্রাইমারি ছাত্রছাত্রী নিয়ন্ত্রণ করা তার চেয়ে বেশি কঠিন। এই কঠিন কাজ করার পাশাপাশিও এই ম্যাডাম রনি খাতুন এই কবিতাগুলো লিখেছেন। শুধু লেখেন নাই, তারপরে উনি উদ্যোগ নিয়েছেন এটা পাবলিশ করার জন্য, প্রকাশ করার জন্য। তারপর সাহায্য নিয়েছেন সাজ্জাদের, অর্থাৎ ছায়াবিথি। এই যে লেখক তৈরির যে কারখানা, ছায়াবিথি এবং ছায়ানির যেহেতু তারা দুই ভাই, এই জন্যই তাদের দুইটার নাম আমি একসঙ্গে নিলাম। প্রফেসর লুৎফর রহমান, ডাকনাম দুলাল, আমার ক্লাসমেট, ঘনিষ্ঠ বন্ধু, এবং সাজ্জাদ আমার ছাত্র, ছোট ভাই। ও হলো এই ছায়াবিথি, দুই ভাই দুইটা চালায়। ওদের মাধ্যমে এই শত শত লেখক তৈরি হচ্ছে। যে লেখক যারা, এরা সাধারণত মরণোত্তর সম্মান পেয়ে থাকেন। আমরা এই লেখকদের লেখা পড়েই তথাকথিত শিক্ষিতই বলি আর কি, মানে আমরা জ্ঞান অর্জন ট্রাই করি, স্কুল কলেজে পড়েছি কারণ না কারণ লেখা পড়ে, অথচ লেখককে দেখলে আমরা ঘুরে মুখ ফিরিয়ে হাঁটি। আর আমি বেশি সময় নেব না। পবিত্র কোরআনেও কিন্তু এর উপরে সূরা আছে, আল্লাহ পাক নিজেও কিন্তু লেখাকে গুরুত্ব দিয়েছেন। সূরাতুল আশ-শুআরা, লেখকদের সম্পর্কে কোরআনে আল্লাহ পাক 114টা সূরার একটা সূরা হলো সূরাতুল আশ-শুআরা। সম্ভব হলে পড়ে থাকলে ভালো, নাহলে বাংলা ভার্সন পাওয়া যায়, পড়ে নেবেন। সতর্ক করেছেন আল্লাহ পাক লেখকদেরকে এবং তার বান্দাদেরকেও, যে তোমরা লেখকরা জ্ঞানী, এই জ্ঞানী লোকরা অনেক সময় ভুল পথে কিছু লিখতে পারে। যেমন ইমরুল কায়েসকে আরবি সাহিত্যের শেক্সপিয়ার বলা হয়, উইলিয়াম শেক্সপিয়ার বলা হয়, আরবি সাহিত্যে শেক্সপিয়ার বলা হয় ইমরুল কায়েসকে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যত লেখক ভুল পথে এবং ঈমান না আনার দরুন, ভুল পথে উল্টা পাল্টা লেখার দরুন যারা, যে লেখকরা দোজখে যাবে, তার মধ্যে নেতৃত্ব দেবেন এই ইমরুল কায়েস। অর্থাৎ এই লেখকরা যারা পাঠকদেরকে, মানুষকে ভুল পথে এবং ধর্মের বাইরে পরিচালিত করেছে লেখার মাধ্যমে, তারা যারা দোজখে যাবে তাদের নেতৃত্ব দিবে একটা বিশেষ নিশান হাতে নিয়ে। এই নিশান হাতে থাকবে ইমরুল কায়েসের, যাকে আরবি সাহিত্যের শেক্সপিয়ার বলা হয়। ওনার নেতৃত্বে দোজখে প্রবেশ করবে না লেখকরা। আর এটা হলো হাদিসের কথা বললাম। আর কোরআনে যেটা বলেছে, সাবধান থাকতে বলা হয়েছে, কারণ এরা এমন করে লিখবে যেটাকে ধর্মগ্রন্থের মতো মনে হবে। আপনারা নিশ্চয়ই জানেন যে মিথোলজি বা মিথ আছে না, যেমন জিউস আছে, মহাদেব আছে, তারপরে রোমান মিথোলজিতে বলে জুপিটার, আবার গ্রিক মিথোলজিতে বলা হয় জিউস। জিউসকে বলা হয় গড অফ গডস, দেবতাদের দেবতা। ধরা হয় পৃথিবী সৃষ্টি করেছেন উনি। এগুলো কিভাবে আসলো? যে গ্রিকদের জ্ঞান ছিল কিন্তু ধর্মীয় জ্ঞান ছিল না, তাই তারা ভাবলেন নিশ্চয়ই এগুলো মাগনা আসে নাই, তাই তারা নিজেরা বিশেষ কিছু নাম পড়াতে শুরু করলেন। একজনকে বানালেন, নাম দিলেন জিউস, তাকে বলা হয় গড অফ গডস, দেবতা নাম বলে বলে এক পর্যায়ে ধর্ম বানিয়ে ফেলছে। ওই সেই যে আমরা যেমন কোরবানি করি, প্রাচীন গ্রিক আমলে ও দেবদেবীদেরকে খুশি করার জন্য এই বেদিতে এক সময় মানুষ কোরবানি করতো, নরবলি দিত দেবদেবীকে পূজায় খুশি করার জন্য। তারপর আস্তে আস্তে মানুষের সভ্যতা আসলো, তাই তারা সভ্য হয়ে পরে ছাগল গরু পশু পাখি দিতে শুরু করলো। যাই হোক, আমি বলছি যে লেখকরা এমন কাজ করে অনেক সময়, যেটাকে অনেক সময় ধর্মের মতো মনে করে কিছু লেখক দিয়েরা, যার ফলে তারা বিভ্রান্ত হয়, অনেকে নাস্তিক হয়ে যায়, অথবা তারা মূল ধর্ম ত্যাগ করে অন্য কিছুতে যায়। তো এই যে কবিতা আবৃত্তি করা সুন্নত, এই আমি শেষ করছি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে বলতেন যে তোমরা তোমার সন্তানদেরকে কবিতা আবৃত্তি করাও, কবিতা পড়াবে, যাতে তারা, কারণ কবিতা আবৃত্তি করলে
হবে। কবিতা আবৃত্তি করলে মুখের যে জড়তা ভাঙবে, তাহলে সে যা কিছু বলতে যাবে সুন্দর করে বলতে পারবে। ইসলামের কথা বলতে গেলেও সুন্দর করে বলতে পারবে, যেমন মাওলানারা চমৎকার করে বলেন, কারণ বারবার বলেন বলেই মুখের জড়তা থাকে না, সাহস থাকে, তারা চমৎকার করে ইসলামের কথা বলেন। তাই কবিতা আবৃত্তি করা, কবিতা পড়ার সুন্নত। তো সেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর একটা উদাহরণ দেব। একজন ইহুদি কবি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসেছেন, তিনি দাঁড়িয়ে গেছেন, সঙ্গে সঙ্গে তার সাহাবীরাও। তো প্রয়োজনীয় কথা সেরে ওই কবি চলে গেলেন, তার সাহাবীরা জিজ্ঞেস করলেন, হুজুর আপনি ইহুদি কবি দেখে দাঁড়ালেন কেন? তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কবিদেরকে আল্লাহ পাক বিশেষভাবে জ্ঞান দিয়ে থাকেন, তারা এক ধরনের স্রষ্টা, তারা যা পারেন সাধারণ লোক তা পারে না। তাই তিনি উঠে দাঁড়িয়েছিলেন একজন ইহুদি লেখক কবিকে দেখে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গ্রিকরা বলে ক্রিয়েটর, স্রষ্টা বলে লেখককে, মানে কবিকে। তারপরে রোমানরা বলেন পয়েট, কবি, ক্রিয়েটর, মেকার। রোমানরা বলে মেকার, ইংরেজরা বলে পয়েট। সবকিছুর মূল হলো ক্রিয়েটর, স্রষ্টা। অর্থাৎ লেখকরা এক ধরনের স্রষ্টা, যারা তাদের জ্ঞান, বুদ্ধি, আবেগ, বিবেক, তাদের চিন্তা, অনুভূতি সবকিছুর সংমিশ্রণে তারা লেখেন, এবং যেগুলো ইতিহাসকে ধারণ করে, যেগুলো সময়কে ধারণ করে, যেগুলো পড়ে আমরা জ্ঞান অর্জন করি। তাই আজকের যে লেখিকা রনি খাতুন, তার এই জাগো বাঙালি, এটা আপনার দ্বিতীয় গ্রন্থ। আশা করি আরো লিখবেন। আর মাত্র 2% উচ্চশিক্ষিত মানুষদের মধ্যে মাত্র 2% কবিতা পড়ে পছন্দ করে। উচ্চ শিক্ষিতদের মধ্যে মাত্র 2% মানুষ কবিতা পছন্দ করে। এত কম লোকে পছন্দ করে। করুক না, কেউ পছন্দ না করুক, তবু আপনি লিখবেন। একজন যদি ভালো মানুষ, একজন যদি এটা পড়ে আপনাকে ধন্যবাদ জানায়, আপনি সার্থক। কারণ সবাই এগুলো পছন্দ করবে এর কোনো মানে নেই। যাই হোক, আমি উদ্বোধন করতে গিয়ে তো অনুষ্ঠানই শেষ করে ফেললাম, আমাকে মাফ করবেন। তো শিক্ষক তো সবাই বক্তা, সুযোগ পাইলেই তারা বক্তব্য দেয়। বক্তব্য এটা তাদের সহজাত একটা দোষ বলতে পারেন। আমি সেই দোষে দুষ্টু, তা আমি আপনাদেরকে কষ্ট দিয়েছি। তো আমার এতক্ষণ যা বললাম তার মধ্য দিয়ে আজকের এই মহতী প্রকাশনা, কবিতা পাঠ ও সংবর্ধনা 2025 শুভ উদ্বোধনী ঘোষণা করছি। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। সামাজিক মানবাধিকার বিভিন্ন কাজের সাথে জড়িত আছেন। আজকে এই অনুষ্ঠানের প্রধান বক্তা জনাব আবুল কালাম মোস্তফা লাবু। একটু করতালি হবে তার উদ্দেশ্যে, এবং তাকে শুভেচ্ছা জানাচ্ছেন মিরেল বেত্তা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সদ্য অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষিকা, ছায়াবিদের আগ্রহ সদস্য জনাব নার্গিস আক্তার। নার্গিস আক্তার মিরেল বেত্তা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা এবং ছায়াবিদের আগ্রহ সদস্য। তাকে শুভেচ্ছা জানাচ্ছেন জনাব নার্গিস আক্তার। আজকে অনুষ্ঠানে প্রধান বক্তা জনাব আবুল কালাম মোস্তফা লাবু, সভাপতি টাঙ্গাইল জেলা ব্যবসায়ী উপজেলা টাঙ্গাইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। এবার আমি অনুরোধ করছি ছোট্ট বন্ধু তানজিলা। আসসালামু আলাইকুম, আমার নাম তানজিলা। আমি একটি মায়ের কথা মিষ্টি দেশ, মায়ের কথা মিষ্টি দেশ, প্রিয় পাখি দোয়েল পাখি, প্রিয় সবুজ লাল, আরো প্রিয় জ্যোষ্ঠী মাসে সুবাসী কাঁঠাল, মাঠে রাখা লিয়া বাসি, ভোলায় যত দূর মুখেশ, ভোলায় যত দূর মুখেশ, প্রিয় ফুল শাপলা ফুল। সভাপতি খাজন ভূঁইয়া তার শুভেচ্ছা জানাচ্ছে তার প্রতিভা এবং যে উপস্থাপন মুগ্ধ হয়ে তারা খাজন ভূঁইয়া তার তুলে দিচ্ছেন। ধন্যবাদ। এবারে বক্তব্য নিয়ে আসছেন আজকের এই অনুষ্ঠানের বিশেষ অতিথি, বিশিষ্ট কবি, আবৃত্তি শিল্পী, সাহিত্য সংস্কৃতি পৃষ্ঠপোষক জনাব সাইদে খান বর্ষা।
আজকের অনুষ্ঠান রনি খাতুন রচিত জাগো বাঙালি ঘোষণা কবিতা পাঠ ও সংবর্ধনা 2025। এই অনুষ্ঠানের প্রধান অতিথি, প্রধান বক্তা, উদ্বোধক, বিশেষ অতিথি সবাইকে এবং আমার সামনে যারা বসে আছেন সবাইকে আসসালামু আলাইকুম। আমি যেহেতু যোগ্য ব্যক্তি অনেক আছেন, আমি বক্তব্য দেব না, তো আমি কিছুটা আবৃত্তি করি। তো আমি যেটা করতে চাচ্ছি সেটা হলো দুটো ছোট ছোট কবিতায় আবৃত্তি করব। প্রথমে আমি রনি খাতুন, ওর লেখা আমার ভালো লাগে বরাবরই, এবং ও আমাকে ফোন দিয়েই বলেছিল যে আপু আসতে হবে। তারপর তো সাদতের আহ্বানে আমার আসতেই হলো। তো আমি রনির একটা কবিতা আবৃত্তি করব। তো জাগো বাঙালি, জাগো বাঙালি, রনি খাতুন। জাগো সব বাঙালি, রাখো হাতে হাত, বানভাসী মানুষের দারুণ উদ্ধার করো সবে সমান মাল, তৎপর ঢাল ফেলে আপতিক বন্যায় তোমাদের দান, লাখো ঘরে মানবের অধিপতি ছাত্র দ্রুত বড় ভাই, ভয়ানক তন্ত্র সবাইতে নাই, অনাহারি প্রতি ঘরে দিয়ে শ্বাস, সকলের অনুরাগে নেবে শ্বাস। কেটে নাও কর্মীর বেতনের ভার, তাই দিয়ে মুছে দাও কষ্টের দাগ। জাগো সব বাঙালি, রাখো হাতে হাত, বানভাসী মানুষের দাও ধন্যবাদ। এখন আমার একটা ছোট কবিতা। আমি কিন্তু আগেই বললাম যে আমি বক্তব্য দিতে পারি না, আর এতটা ভালো পারবো না। যারা যোগ্য ব্যক্তি আছে ওনারাই বক্তব্য দেবে। আমি জাস্ট রনির একটা কবিতা এবং আমার একটা কবিতা আবৃত্তি করছি। আমার কবিতা ঝুম বৃষ্টিতে। একদিন ঝুম বৃষ্টিতে ভিজবো, অনেক ভিজবো, লাল পেরে সাদা শাড়ি, পায়ে আলতা, হাতে মেহেদি, গায়ে লাল গামছা জড়িয়ে বেরিয়ে যাবে চুপি শাড়ি। মেঠো পথ পেরিয়ে সান বাঁধানো রাস্তায় এলো চলে ঝুম বৃষ্টিতে ভিজবো, অনেক ভিজবো। পায়ের আলতা গলে পড়ে রাস্তা রাঙিয়ে চলবো সামনে, চুপসে যাওয়া কদম আছে, কাক দুটো দেখবে আমায়, দেখবে পেছন থেকে তুমি আমায় ডাকবে, আমায় ডাকবে। পথ চলে পথ পেরিয়ে রাস্তা পেরিয়ে সান বাঁধানো ঘাটলায় বসবো আমি বসবো। আবার সামনে যে নদীর পাড়ে হাঁটবো, আমি হাঁটবো, পেছন থেকে তুমি ডাকবে, আমায় ডাকবে। একদিন ঝুম বৃষ্টিতে ভিজবো, অনেক ভিজবো। ধন্যবাদ। এই মুহূর্তে কথা আমাদের সঙ্গীত শিল্পী কালীপদ কর্মকার দেশাত্মবোধক গান শোনাবেন। আগুন হাওয়ায় হাওয়ায় করেছে দিদান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছে দিদান। আমার আপন হারা প্রাণ, আমার বাঁধন তেরা প্রাণ, তোমার হাওয়ায় হাওয়ায় করেছে দিদান। আগুন হাওয়ায় হাওয়ায় করেছে দিদান। তোমার আশাকে কিংসুকে আলো ঘোরাও নামলো আমার অকারণের সুখে। তোমার আশাকে কিংসুকে আলো ঘোরাও নামলো আমার অকারণের সুখে। তোমার ধায়ের দলে মরমরিয়া ওঠে আমার দুঃখ রাতের গান। তোমার হাওয়ায় হাওয়ায় করেছে দিদান, আগুন হাওয়ায় হাওয়ায় করেছে দিদান। পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনী গন্ধায়, রূপসাগরের পানির পানি উদাসী মন ভাই। পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনী গন্ধায়, রূপসাগরের পানির পানি উদাসী মন ভাই। তোমার প্রজাপতির পাখা আমার আগার মুগ্ধ চোখে রঙিন স্বপ্ন মাখা। তোমার প্রজাপতির পাখা আমার আগার মুগ্ধ চোখে রঙিন স্বপ্ন মাখা। তোমার তাদের আলো
নাই আমার দুঃখ সুখে সকল অবসান তোমার হাওয়ায় হাওয়ায় করেছে বেদান ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছে বেদান আমার আপন হারা প্রাণ আমার বাঁধনে তেরা প্রাণ তোমার হাওয়ায় হাওয়ায় করেছে বেদান ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছে বেদান তোমার হাওয়ায় হাওয়ায় করেছে বেদান। জাতীয় পুরস্কার প্রাপ্ত জনাব নজরুল ইসলাম এবং প্রধান শিক্ষক কুষ্টিয়া প্রাথমিক বিদ্যালয় আলিহাতি ঢাকা একজন পুরস্কার প্রাপ্ত অনুষ্ঠানের বিশেষ ঐতিহ্যবাহী সাধারণ গ্রন্থাগার টাঙ্গাইলে আয়োজিত ছায়াপীঠি প্রকাশনী সংস্থা কর্তৃক আজকে প্রধান বক্তা, বিশেষ অতিথিবৃন্দ, সুধীবৃন্দ এবং প্রকাশনী সংস্থা ছায়াপীঠির সুযোগ্য পরিচালক সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং কালিহাতী উপজেলা পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং সালাম। আসসালামু আলাইকুম। আসলে এরকম একটি মহতী অনুষ্ঠানে বরেণ্য ব্যক্তিদের মাঝে কথা বলার মতো ধৃষ্টতা আমার নেই। তারপরও যেহেতু আমাকে বলার জন্য ফ্লোর দেওয়া হয়েছে, আমি সংক্ষিপ্ত দুটি কথা উপস্থাপন করতে চাই। আসলে এরকম একটি অনুষ্ঠান, এটি বর্তমান সমসাময়িক মুহূর্তে খুবই জরুরি। প্রকাশনা অনুষ্ঠান এটি একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান। নিঃসন্দেহে বই প্রকাশনা শুধু এমনটি নয়, শুধু কাগজে লেখা ছাপানো অক্ষরে সীমাবদ্ধ নয়। বই নিঃসন্দেহে নিজের জীবনকে, নাগরিক জীবনকে, ছাত্র জীবন সহ সকল পর্যায়ের মানুষকে সমৃদ্ধ করে থাকে। ভালো মানুষ হতে, ভালো মানুষ গড়তে বইয়ের কোনো বিকল্প নেই। আর সেই বই যারা লিখেন তারা কি চান? তারা তাদের লেখনীর মাধ্যমে তাদের মেধা, প্রজ্ঞা, যোগ্যতা, দক্ষতা, অভিজ্ঞতা দিয়ে প্রতিটি মানুষকে যোগ্য করে তোলার জন্যে তারা নিরলস প্রয়াস, নিরলস চেষ্টা চালিয়ে যান। এজন্যে আমি আমার এই ক্ষুদ্র বিবেক থেকে আমি আজকের যিনি বই প্রকাশ করতে যাচ্ছেন, যার বই প্রকাশিত হতে যাচ্ছে, রনি খাতুন, আমি তাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। তিনি বলছিলেন, একজন পাঠক যদি হয়, একজন পাঠক যদি আপনার বই পড়ে আপনাকে ধন্যবাদ দিক না দিক, স্যারের কথায় আমি একটি দ্বিমত পোষণ করি। ধন্যবাদ কে দিল না দিল সেটি নয়, আপনার বই একজন মানুষ যদি পড়ে আপনি অবশ্যই সার্থক। আমি বিশ্বাস করি আপনি লিখে যাবেন। আপনার লেখনী বই যাতে করে আমাদের নতুন প্রজন্ম করে তারা নিজেদেরকে ভালো মানুষ হবার প্রয়াস নিতে পারে, আমি সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। মঞ্চে আসন গ্রহণ করছেন আজকের বিশেষ অতিথি জনাব মোহাম্মদ নজরুল ইসলাম, জাতীয় পুরস্কার প্রাপ্ত প্রধান শিক্ষক, কুষ্টিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। আলোচনার এই পর্বে সংক্ষিপ্ত আলোচনা নিয়ে আসছেন কবি বুলবুল আহমেদ, বিশিষ্ট কবি, সহকারী অধ্যাপক এবং নির্বাহী সম্পাদক, সময়ের সাহিত্য পত্র। বিসমিল্লাহির রহমানির রহিম। ছায়াপীঠি টাঙ্গাইল কর্তৃক আয়োজিত
জাগো বাঙালি কবিতা গ্রন্থের মরণ উন্মোচন অনুষ্ঠানে সম্মানিত সভাপতি জনাব খায়রুজ্জামান ভাইয়া মঞ্চে উপবিষ্ট আছেন। আজকের অনুষ্ঠানের প্রধান আকর্ষণ, প্রধান অতিথি প্রফেসর খলিলুর রহমান মঞ্চে উপবিষ্ট আছেন। আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা জনাব আবুল কালাম মোস্তফা লাভু, সভাপতি টাঙ্গাইল জেলা ব্যবসায়ী পক্ষচার। উদ্বোধক হিসেবে মঞ্চে উপবিষ্ট আছেন জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম উজ্জ্বল, অধ্যক্ষ মেজর জেনারেল মাহমুদুল হাসান কলেজ টাঙ্গাইল। বিশেষ অতিথি হিসেবে মঞ্চে উপবিষ্ট আছেন অ্যাডভোকেট মোবারক হোসেন, সহকারী পিপি, জজকোর্ট টাঙ্গাইল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাবা শাহিদা খাতুন বর্ষা, কবি ও কথা সাহিত্যিক। উপস্থিত আছেন জনাব নজরুল ইসলাম, জাতীয় পুরস্কারপ্রাপ্ত প্রধান শিক্ষক, কালিহাতি টাঙ্গাইল। মঞ্চের সামনে উপবিষ্ট আছেন সম্মানিত মুরব্বিয়ান, মান্যবর কবিবৃন্দ, সমবয়সী বন্ধু, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। সম্মানিত সুধী, আমি সংক্ষিপ্ত আকারে দু চারটি কথা বলতে চাই। জাগো বাঙালি কবিতা গ্রন্থ রনি খাতুন সম্পাদিত। এই কবিতা গ্রন্থটি আমার পড়ার তেমন সুযোগ হয়নি, তবে কবিতার নাম দেখেই বোঝা যায় যে সত্যি রনি খাতুন জাগো বাঙালির মাধ্যমে এই পশ্চাৎপদ বাঙালির নিরন্ন, শোষিত, বঞ্চিত, অবহেলিত মানুষকে উদ্বুদ্ধ করেছেন যে আবার আমাদের জাগতে হবে। কারণ এই বাংলাদেশ ব্রিটিশদের সময় শৃঙ্খলবদ্ধ ছিল, ভারতের সময় ছিল, পাকিস্তানের সময় ছিল। আমরা ৭১ মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে এই স্বাধীন বাংলাদেশ পেয়েছি। আমাদের অনেক স্বপ্ন ছিল, আমাদের এখনো স্বপ্ন আছে যে আমরা একটা শোষণমুক্ত, একটা সাম্য, মানবিক একটা বাংলাদেশ দেখতে চাই। কিন্তু দুঃখের বিষয় ১৯৭১ থেকে বর্তমান পর্যন্ত এই দেশের মানুষের আশা আকাঙ্ক্ষা অদ্যাবধি পর্যন্ত বাস্তবায়ন হয়নি। আমরা এখনো পিছিয়ে আছি। আমাদের এই আশা, আমাদের এই আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করতে হলে কলম সৈনিকের আজকে খুবই দরকার। এই কলম সৈনিক যারা ছিলেন, অতীতে যারা ছিলেন, বর্তমানে যারা আছেন, সব পর্যন্ত তিনি অনাহারে কষ্টে এই পৃথিবী থেকে চলে গেছে। কাব্য জগতের চিন্তা ভাবনা নিয়ে সে তার এটা দ্বিতীয় কাব্যগ্রন্থ। সত্যি ভাবতে অবাক লাগে যে একটা মানুষ তার সংসার, তার স্কুলে একটা সময় দিতে হয়, সংসারের সময় দিতে হয়, আবার তার লেখনের মাধ্যমে থাকতে হয়। তার এই চিন্তা আর চেতনাকে আমরা কখনো খাটো করে দেখতে পারি না। আমরা তাকে উৎসাহ দেব, উদ্দীপনা দেব, আগামী দিনে আরো সুন্দর সুন্দর কাব্য রচনা করবেন। এই প্রত্যাশা রেখে সবার মঙ্গল কামনা করে আমাদের কাব্যের জয় হোক, বাংলা সাহিত্যের জয় হোক, বাংলা সংস্কৃতির জয় হোক, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। এবার বক্তব্য নিয়ে আসছেন আজকের এই অনুষ্ঠানের প্রধান বক্তা, আলোকিত পরিবারের সন্তান, সাহিত্য সংস্কৃতির অন্যতম পৃষ্ঠপোষক, টাঙ্গাইল জেলা ব্যবসায়ী উপজেলার সম্মানিত সভাপতি জনাব আবুল কালাম মোস্তফা লাবু। জনাব আবুল কালাম মোস্তফা লাবু এবার বক্তব্য নিয়ে আসছেন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সজ্জাদ ভাইকে। আমি ব্যক্তিগত জীবনে ছায়াবিথি এবং ছায়ানীর এই দুই প্রতিষ্ঠান আমার কাছে প্রচণ্ড রকম একটা অ্যালার্জি ছিল, মানে আমি নামই শুনতে পারতাম না বিভিন্ন কারণে। তো সেটা পরে বলছি। তো গতকাল যখন আমাকে বলা হলো যে অনুষ্ঠানে কিন্তু কমিউনিটি কলেজের প্রিন্সিপাল প্রধান অতিথি, মানে প্রলুব্ধ করার যে কৌশলগুলো, হ্যাঁ, সেখানে কিন্তু মাহমুদ হাসান কলেজের প্রিন্সিপাল প্রধান বক্তা এপিবি সাহেবের নাম বললেন, আরও বুলবুল সাহেবের নাম বললেন,
ওইটা কালিহাতির কুষ্টিয়া, কালিহাতি কিন্তু সিঙ্গাপুরও আছে, আপনি জানেন কিনা। আমি একটা গ্রামে গেলাম, বললাম যে ওরিয়া নাকি ঘুরিয়া একটা গ্রাম, কোথায়? ঘুরিয়া। বললো যে সিঙ্গাপুরের পরে। ঘাবড়ে গেলাম, আগে যাইতে হবে সিঙ্গাপুর, তারপরে ঘুরিয়া, কালিহাতি থেকে এরকম। তো উনি মানুষের এখানে আছেন, তারা দুই ভাই মানুষকে প্রলুব্ধ করতে পারে। আমি যদিও ছায়াবিথিতে আজকে প্রথম না, আগেও আসছি, তবে অ্যাড্রেস না করে যেমন কৌশলে ওনাদেরকে আমি সম্মানটা জানাইলাম, যে ওনাদের এই যে একটা অনুষ্ঠানের সম্মান বৃদ্ধি পায়, ওজন বৃদ্ধি পায়, সে মানুষের এই মঞ্চে কারা কারা উপস্থিত, সেই সাথে অডিয়েন্সে কারা কারা। এখানেও কিন্তু অনেক গুণী মানুষের আপনারা আছেন, আপনারও গুণী মানুষ। আমি সাহিত্যিক পরিবারে আমার জন্ম। আমার বাবা লেখালেখি করতেন, পিটিআই সুপারিনটেন্ডেন্ট ছিলেন, ভাষা সৈনিক ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন, ভাষা সৈনিক ছিলেন। যখন পিটিআই সুপারিনটেন্ডেন্ট ছিলেন তখন তার লেখা বই দ্রুত পঠনে পাঠ্য ছিল। সেই আমলে টাঙ্গাইলের একজন শিক্ষাবিদ কমলা ঘোষ, আপনার কেউ চিনবেন না, কিন্তু টাঙ্গাইলে একসময় এক নামে সবাই চিনতেন। তিনি ব্রতচারী আন্দোলনের সভাপতি ছিলেন, আমার বাবা ছিলেন সেক্রেটারি। নীতিবাক্যগুলো একত্র করে বাচ্চা থেকে পড়ানো হইত। যেহেতু আমার বাবা পিটিআইতে ছিলেন, প্রাইমারি শিক্ষকরা ওখান থেকে প্রশিক্ষণ নিতেন, ওনার মাধ্যমে এই নীতিবাক্যগুলো প্রচার করা হতো। এখন তো সেই নীতিবাক্যের গ্রন্থ নাও নেই, নীতিও নেই, কিছুই নেই। তো এই যে জাগো বাঙালি, বাঙালিকে আবার জাগতে হবে কেন? বাঙালি 24 ঘন্টা ঘুমায়? বাঙালি তো জেগেই থাকে, মাঝে মধ্যে আবার নিস্তেজ হয়ে পড়ে, যে কারণে আবার জাগাইতে হয়। আমি ইতিহাসের ছাত্র না, আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র। ইতিহাসে আমরা যতটুকু জানি যে জাতীয়তাবাদী যে চেতনা, একটা সময় কিন্তু এটা একেবারেই ছিল না, বাংলাদেশের মানুষের একেবারেই ছিল না। কেন ছিল না? দেখা যেত এক সময় মোগলরা শাসন করত, সেখানে জনগণের কোনো ইচ্ছা অনিচ্ছার কোনো বালাই ছিল না। এক সময় এই অঞ্চল সেন বংশ শাসন করত, পাল বংশ শাসন করত, জনগণের কোনো ইচ্ছা অনিচ্ছার বিষয় ছিল না। কে শাসন করলো কে করলো না, খাজনা দিতে হবে, সরকারকে মানতে হবে, এটাই ছিল মানুষের জানা। কিন্তু জাতীয়তাবাদী যে চেতনা, সেটা কিন্তু একেবারেই ছিল না। 1757 সনে যখন সিরাজউদ্দৌলাকে পরাজিত করে এই শেষ স্বাধীন রাজ্যটি দখল করে নেয় ইংরেজরা, তখন রবার্ট ক্লাইভের লেখা একটা বই উনি লিখেছেন যে আমরা যখন সিরাজউদ্দৌলাকে হত্যা করার পরে ক্ষমতা গ্রহণ করি, তখন যে মানুষ জমায়েত হয়েছিল তারা যদি একটা করে মাটির টুকরা দিয়ে ঢেউ দিত, তা আমাদের সেখানে সমাধি হয়ে যেত। আমরা আতঙ্কিত ছিলাম যে মানুষগুলো খেপে যায় কিনা, কিন্তু একটা মানুষও একটু শব্দ করলো না, সবাই শুধু দেখলো। তার কারণ সিরাজউদ্দৌলার আমল পর্যন্তও কিন্তু আমরা সিরাজউদ্দৌলার ইতিহাস পড়ি, চোখ মুছি, কিন্তু তখনও কিন্তু জনগণের যে সম্পৃক্ততা, সরকার গঠনের জনগণের ইচ্ছা, তার কোনো প্রতিফলন ঘটতো না, যে কারণে জনগণ মাথাও ঘামাইত। জাতীয়তাবাদী চেতনা কিন্তু ইংরেজ বিরোধী আন্দোলন, যখন মহাত্মা গান্ধীর আন্দোলন, মৌলানা আবুল কালাম আজাদের যে আন্দোলন, বল্লভভাই প্যাটেলের যে আন্দোলন, তার ভিতর দিয়ে আস্তে আস্তে মানুষের ভিতরে চেতনা জাগ্রত হলো যে আমাদের দেশ, আমাদের সরকার আমরা গঠন করব। 47-এর পর থেকে কিন্তু মানুষের ভিতরে এই যে চেতনাটা তৈরি হলো। কি চেতনা? জাতীয়তাবাদী চেতনা। আজকে যদি যুদ্ধ হয় বাঙালি জাতীয়তাবাদ না বাংলাদেশি জাতীয়তাবাদ, সেটা অন্য বিতর্ক, কিন্তু চেতনাই তো ছিল না। কবি সাহিত্যিক আমার ভাই, এই যে মাহমুদ কলেজের প্রিন্সিপাল, তিনি বললেন যে কবিতা 2 ভাগ মানুষ হয়তো পরে বা পছন্দ করে। কিন্তু দেখেন 71-এর যুদ্ধেও কিন্তু গান এবং কবিতা অনেক ভূমিকা রেখেছিল। গান এবং কবিতা, যুদ্ধ চলছে, সেই কফি হাউসে বসে আমাদের দেশেরই মানুষ, কিন্তু পশ্চিমবঙ্গে দ্বিতীয় হয়েছিল সেই গৌরী প্রসন্ন মজুমদার,